হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা করব WBTA টেস্ট পেপার 2025-এর একটি অঙ্কের মডেল সেট নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ 103 নম্বর পেজ রয়েছে WBTA-তে। এটার আমরা MCQ আর SAQ এর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা সমাধান করব। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো। এবং এর ফার্স্ট সেটটা আমি করিয়ে দিয়েছি, সেটা দেখে নিও, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। এছাড়াও ABTA এবং WBH এ দুটো টেস্ট পেপারই কিন্তু আমি সমাধান করাচ্ছি। যদি সেই দুটো কিনে থাকো তাহলে তার সমাধানও কিন্তু আমার চ্যানেলে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে লিঙ্ক, সেখান থেকে দেখতে পারো। ঠিক আছে, এটা আমরা সেট 2 করছি আজকে। প্রথম প্রশ্নটা বলছে, দেখো একের একেরটা, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত পার্সেন্ট হবে? দেখো আমরা সূত্র জানি I ইকুয়াল টু PRT বাই দিয়ে 100, এটা আমরা মেন সূত্র জানি। এখানে বলেছে দ্বিগুণ হলে, 10 বছরে যদি দ্বিগুণ হয় তাহলে আয়ের যে ভ্যালুটা মানে P প্লাস আয়ের যে ভ্যালুটা সেটা 2P টাকা হয়। তার মানে শুধু আয়ের ভ্যালুটা কি হবে বলো তো? 2P মাইনাস P হবে, অর্থাৎ P টাকা হবে। তাহলে আয়ের জায়গাতেও আমরা P লিখবো। P ইন্টু আর এর মান বলে দিয়েছে 10%, আর টি আমরা জানি না কত বছরের জন্য, সরি এখানে আর বলে দিয়েছে হচ্ছে, আর বলেনি, ঠিক আছে, আর সময় বলে দিয়েছে 10 বছর, আর বাই দিয়ে হচ্ছে 100। এবার শূন্য শূন্য কেটে যাচ্ছে, পি কেটে যাচ্ছে, তাহলে আর এর মান আমরা পাচ্ছি কত? 10%। ঠিক আছে, তাহলে আর এর মান 10%, দেখো অপশন বিতে রয়েছে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। দুই দাগেরটা দেখো আমরা কিভাবে করব। একটা রাশি দিয়েছে এবং এই রাশিটা দেখো বর্গের সমষ্টি 0 বলে দিয়েছে। তো আমরা জানি কোনো বর্গের সমষ্টি যদি 0 হয় তাহলে দুটোকে আমরা আলাদা আলাদা করে নিতে পারি। তাহলে x-2 হোল স্কোয়ার হচ্ছে 0। ঠিক আছে, তাহলে x-2 ইকুয়াল টু 0, আর x এর ভ্যালু হচ্ছে -2। একইভাবে x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0 করতে পারি। তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু 0 আর x ইকুয়াল টু -y। ঠিক আছে, তাহলে x এর ভ্যালু আমরা কি জানি? -2 জানি, আর এই পাশে হচ্ছে -y, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে y এর মান আমরা কি পাচ্ছি? 2 পাচ্ছি। তার মানে শুধু 2, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি আমরা দেখো 3 দাগের প্রশ্নটায়। 3 দাগের প্রশ্নটা কি বলছে? বলছে একটি বৃত্তের 18 সেমি দৈর্ঘ্যের একটি জ্যা বৃত্তের কেন্দ্রে সমকোণ উৎপন্ন করলে বৃত্তটির কেন্দ্র থেকে জ্যাটার দূরত্ব কত হবে? দেখো আমি এটা শর্টকাটে করছি। এই হচ্ছে বৃত্ত, এটার কেন্দ্র থেকে এটা সমকোণে তৈরি হয়, মানে এটা 90 ডিগ্রি, আর এখান থেকে যদি লম্ব টানি তাহলে এটা হবে কত? 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা 45 ডিগ্রি যদি হয় তাহলে আমরা জানি এখানে যদি এটা এ বি লিখি, আর এখানে যদি ও লিখি, আর এখানে যদি পি লিখি, তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, কোণ পি ও বি এটা 45 ডিগ্রি সাপেক্ষে আমাদেরকে অঙ্ক করতে হবে। পুরোটা তো 90, আর মাঝখান থেকে কাটলে কি হয়ে যাবে? এটা অর্ধেক হয়ে যাবে, 45 ডিগ্রি হবে। এবার দেখো অঙ্কটায় আমরা কি করব, পুরো এই যে পুরো জ্যাটা সেটা 18 সেমি বলেছে, তার মানে শুধু পিবির মান কত হবে? 18কে 2 দিয়ে ভাগ করে দিলেই হয়ে যাবে 9। তাহলে 9 সেন্টিমিটার আমরা পিবির মান পেয়ে গেলাম। বের করতে হবে ওপিটা, তাহলে ওপি ওপি বাই দিয়ে পিবি। ঠিক আছে, মানে লম্ব, সরি এটা 45 ডিগ্রি সাপেক্ষে, পিবিটা হচ্ছে লম্ব আর ওপিটা হচ্ছে ভূমি। ঠিক আছে, কত ডিগ্রি সাপেক্ষে? tan 45 ডিগ্রি সাপেক্ষে। এটা কিন্তু আমরা ত্রিকোণমিতি ধরে অঙ্কটা করছি। তাহলে tan 45 ডিগ্রি সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, পিবিটা হচ্ছে লম্ব, আর ওপিটা হচ্ছে ভূমি। তাহলে পিবির মান আমরা জানি 9, ওপির মান জানি না, ইকুয়াল টু 1। তাহলে ওপি ইকুয়াল টু কত বেরোবে? 9 সেন্টিমিটারই বেরোবে। ঠিক আছে, তাহলে এখানে তোমরা বসিয়ে দেবে হচ্ছে অপশন সি, 9 সেন্টিমিটার। এটাকে আরেকটু বড় করে করা যায়, ডিটেলসে করা যায়, কিন্তু প্রয়োজন নেই, এইটা নিয়মটা মনে রাখলেই হবে। ঠিক আছে, চলে আসছি আমরা পরেরটায়। দেখো পরের অঙ্কটা কি বলছে। 4 দাগেরটা বলছে যে ট্যান 22.5 ডিগ্রি রয়েছে, ট্যান 22.5 ডিগ্রি। ঠিক আছে, এটার মান কত বলে দিয়েছে? √2 - 1।
তাহলে আমরা ট্যান থেকে যদি পূরক কোণ অনুযায়ী কটে চেঞ্জ করি তাহলে এটা কি হয়ে যাবে বলো তো, ট্যান 90 ডিগ্রি মাইনাস 67.5 ডিগ্রি হয়ে যাবে। এটা কিন্তু √2 - 1 থাকবে। তাহলে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে আমরা জানি কট থিটা হয়ে যায়। তাহলে কট 67.5 ডিগ্রি ইকুয়াল টু কী হবে, √2 - 1। তাহলে এটার মানই বের করতে বলেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি √2 - 1 অপশান বিতে রয়েছে। ঠিক আছে, তাহলে অপশান বি হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি আমরা, দেখো পরের প্রশ্নটায় 5 দাগেরটা কি বলছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে আয়তন কত বৃদ্ধি পাবে। দেখো 5 দাগের অঙ্কটা বলছে শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে, কারণ ব্যাসার্ধ সেম থাকবে, শুধু আয়তন কত, উচ্চতা দ্বিগুণ করলে আয়তন কত বৃদ্ধি পাবে। তাহলে আয়তন হচ্ছে 1/3 πr², এইচ মানে হচ্ছে 2h হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, 2/3 পাচ্ছি πr²h। তাহলে আগে কত ছিল, πr²h। ঠিক আছে, তাহলে আমরা এটার থেকে 2/3 πr²h এটা আমরা কি করব, বিয়োগ করে দেবো। তাহলে দেখবে 3 থেকে 2 বাদ দিলে একটা হয়, মানে πr²h হয়। আর আগেও ছিল πr²h আর ইনটু দিয়ে 100, তাহলে কেটে যাচ্ছে, এটা 100% অ্যান্সার বেরোচ্ছে। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে, 100% হচ্ছে। ঠিক আছে, 100% এটা অপশান এতে রয়েছে। এরপরে দেখো আমরা 6 দাগেরটা করব, বলছে প্রথম এনটি স্বাভাবিক সংখ্যার গড় 5n/9 হলে n এর মান কত। তো এনটি, প্রথম এনটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি, এটার সূত্র কিন্তু তোমাদেরকে জানতে হবে n × n+1/2। ঠিক আছে, এটা কিন্তু সূত্র, প্রথম এনটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি এটা। তাহলে এনটি স্বাভাবিক সংখ্যার গড় কত হবে, গড় কত হবে, n × n+1/2n। ঠিক আছে, এটা হচ্ছে গড়। তাহলে আমরা প্রশ্নানুসারে সুতরাং দিয়ে আমরা লিখতে পারি তো, n × n+1/2n ইকুয়াল টু 5n/9, এটা আমরা লিখতে পারি। এবার দেখো এখান থেকে n কেটে যাচ্ছে, তাহলে ক্রস গুণ করলে বা দিয়ে দেখো 9n + 9, আর এটা 5 × 2 = 10n। তাহলে বা দিয়ে আমরা কি করতে পারি, 10টা n থেকে 9টা n বিয়োগ করলে দেখো 9 পড়ে থাকছে, তার মানে শুধু n এর মান আমরা কত পাচ্ছি, 9 পাচ্ছি। তাহলে 9 দেখো অপশান এতে রয়েছে, তাহলে অপশান এটা হচ্ছে সঠিক উত্তর। 2 দাগের একেরটা এবার দেখো, বার্ষিক 10% হার সুদে 10 টাকার 10 বছরের চক্রবৃদ্ধি সুদ কত টাকা হবে। এটা আমাদের কষতে হবে, CI এটা হচ্ছে সূত্র, 10 × 1 + r/100 মানে হচ্ছে 10/100, আর টু দি পাওয়ার এখানে 10 হবে, আর মাইনাস দিয়ে একটা 10 হবে। তাহলে এখানে 10 লিখলাম, এখানে আমরা কাটাকুটি করে দেখবে 10 11, 11/10 টু দি পাওয়ার 10 - 10। তাহলে 10, এটা গুণ চিহ্ন দিয়ে কি হবে, 11 টু দি পাওয়ার 10, আর বাই দিয়ে 10-এর টু দি পাওয়ার 10 -10। এবার দেখো 10 থেকে এটা কেটে গেলে কি হবে বলো তো, 11 টু দি পাওয়ার 10, আর নিচে হয়ে যাবে 10 টু দি পাওয়ার 9 বিয়োগ 10। এটাকে যদি আমরা আরও সমাধান করি তাহলে 10 টু দি পাওয়ার 9 হবে, ওপরে 11 টু দি পাওয়ার 10, আর এটাকে গুণ করলে 10 টু দি পাওয়ার 10 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 11 টু দি পাওয়ার 10 মাইনাস দিয়ে 10 টু দি পাওয়ার 10 বাই দিয়ে 10 টু দি পাওয়ার 9, এটাই কিন্তু শূন্যস্থানে তোমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসছি হচ্ছে দেখো পরেরটায়, 2 দাগের প্রশ্নটা কি করেছে, 2 দাগের প্রশ্নটা করেছে a² + b² + c² = ab + bc + ca হলে এটার মান কত। আমরা কি করব, প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে 2a² + 2b² + 2c² ইকুয়াল টু 2ab + 2bc আর +2ca, সবকটাকে আমরা কি করলাম, 2 দিয়ে গুণ করে দিলাম। এবার এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে a² - 2ab + b² + b² - 2bc + c², আবার প্লাস দিয়ে c² - 2ca + a² ইকুয়াল টু, এটা কি আসছে, 0 আসছে।
তাহলে এটা হবে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে আমরা বলতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 0 মানে হচ্ছে a ইকুয়াল টু বি। এটাও বি মাইনাস সি ইকুয়াল টু 0 মানে আমরা এটা বলতে পারি বি ইকুয়াল টু সি। আর সি মাইনাস এ ইকুয়াল টু 0 মানে আমরা বলতে পারি সি ইকুয়াল টু এ। ঠিক আছে, এটা আমরা বলতে পারি। এবার এখান থেকে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি আমরা পাচ্ছি। অঙ্কে কি দিয়েছে, এ প্লাস সি ইস টু দিয়ে বি দেওয়া রয়েছে। তাহলে এর মানও সি, সি এর মানও সি, আর ইস টু দিয়ে বি এর মানও সি। তাহলে এখানে 2c ইস টু 1 পাচ্ছি, তাহলে অ্যান্সার 2:1 আসছে। ঠিক আছে, এটাই কিন্তু শূন্য স্থানে লিখতে হবে 2:1। ঠিক আছে, চলে আসছি আমরা পরেরটায়। দেখো পরের অঙ্কটা আমরা কিভাবে করব। 3 দাগেরটা বলছে, 3 দাগের অঙ্কটা দেখো। বলছে একটি বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণের মান 75 ডিগ্রি হলে বিপরীত কোণটির মান কত হবে। জাস্ট 180 থেকে 75 বিয়োগ করে দাও, তাহলে 105 ডিগ্রি বেরোবে। এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, চলে আসছি চারেরটায়। দেখো চারেরটা বলছে সাইন থিটা প্লাস কস থিটা, আর বাই দিয়ে রয়েছে হচ্ছে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 5। এটাকে যদি আমরা যোগভাগ প্রক্রিয়া করি, তাহলে বা দিয়ে আমরা কি করছি, যোগভাগ প্রক্রিয়া করছি। সাইন থিটা প্লাস কস থিটা, আবার প্লাস দিয়ে সাইন থিটা মাইনাস কস থিটা। বাই দিয়ে আমরা লিখতে পারি হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা, আবার মাইনাস দিয়ে আমরা লিখতে পারি সাইন থিটা প্লাস কস থিটা। ওপরে এই পাশেরটা হবে 5 প্লাস 1 ওপরে আর 5 মাইনাস 1 নিচে। এবার দেখো এখান থেকে কস থিটা কেটে গেল, 2 সাইন থিটা হচ্ছে, আর নিচেরটা থেকে 2 কস থিটা হবে। কেন, কারণ সাইন থিটা কেটে যাচ্ছে। এটা 6/4 হচ্ছে, 2 2 কেটে যাচ্ছে। তার মানে আমরা এখানে পাচ্ছি হচ্ছে ট্যান থিটা, কারণ রিলেশন অনুযায়ী আমরা জানি সাইন থিটা বাই কস থিটা ট্যান থিটা হয়। আর এটা 3 দুগুণী 6 আর 2 দুগুণী 4, অ্যান্সার 3/2 আসছে। ঠিক আছে, এটাই হচ্ছে শূন্যস্থানে লিখবে। চলো নেক্সট আমরা এবার করি। নেক্সট আমাদের কি বলছে দেখে নাও। নেক্সট বলছে 5 দাগেরটা। বলছে একটি ঘনকের বাহুগুলির যোগফল 48 সেমি হলে ঘনকটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত বর্গ সেমি। তো আমরা জানি 12টা রয়েছে ধার, তাহলে ধারের সমষ্টি মানে হচ্ছে 12, এ ইকুয়াল টু 48। তাহলে এর ভ্যালু হচ্ছে 4 12 48, অর্থাৎ একটি বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 4 সেন্টিমিটার। এবার আমরা জানি পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4a স্কোয়ার। তাহলে এর মান তো আমরা জানি 4 স্কোয়ার, 4 স্কোয়ার 16 আর 4 16 64। তাহলে শূন্যস্থানে তোমরা বসিয়ে দেবে কি 64 বর্গ সেমি। ঠিক আছে, 6 দাগেরটা চলে আসছি। দেখো 6 দাগেরটা সামেশন দিয়েছে, সামেশন xi মাইনাস 5, এটা ব্র্যাকেটের মধ্যে রয়েছে, ইকুয়াল টু 10। আর এটা রয়েছে 20, 1 থেকে 20। ঠিক আছে, আয়ের মান 1 থেকে 20। এটাকে ভাঙাটা আগে তোমাদেরকে শিখতে হবে। ব্র্যাকেট ভাঙলে কি হবে বলো তো, সামেশন xi, যেটা 20 ওপরে আর নিচে হচ্ছে i ইকুয়াল টু 1, আর এটা হয়ে যাবে 5 20, 5 গুণ 20, যেহেতু 20 পর্যন্ত রয়েছে তাই 5 গুণ 20 ইকুয়াল টু 10। ঠিক আছে, এবার কি করবে ভালো করে লক্ষ্য করে দেখো। এবার আমাদের যেটা করতে হবে, বা দিলাম সামেশন xi এর ভ্যালু আমরা বের করব 10 যোগ 100, অর্থাৎ 110 বেরোবে। এখানে 20 আর এখানে হচ্ছে i ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে আমরা 110 পেয়ে গেলাম এই সামেশন xi এর মানটা। এবার দেখো এক্স বারের এক্স যে বার রয়েছে তার মান আমরা জানি, সূত্র তার আমরা জানি যে সামেশন xi ইকুয়াল টু দিয়ে কি হয় এফ হয়। ঠিক আছে, তা আমরা এখান থেকে মান বসাবো 110, আর এফ বলে দিয়েছে 20। ঠিক আছে, এফটা কি বলে দিয়েছে 20 বলে দিয়েছে। তাহলে 0 0 কেটে যাচ্ছে, 5.5 অ্যান্সার আসছে। ঠিক আছে, এখানে কিন্তু 5.5 অ্যান্সার আসবে। এবার বলবে যে স্যার এফ এর মান 20 কেন বলে দিয়েছে। দেখো এটা কিন্তু এই যে ওপরে যে দেখতে পাচ্ছ এটাই কিন্তু সমষ্টিটা। ঠিক আছে, সমষ্টি হচ্ছে এখানে 20, তাই এটা আমরা বসিয়ে দিলাম 5.5, এটার অ্যান্সার বেরোবে।
চলে আসছি আমরা, দেখো পরেরটায় 3 দাগেরটা আমরা করব সত্য মিথ্যা। একেরটা বলছে একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত দিয়ে দিয়েছে, রাজু মোট লাভের 80 টাকা পেলে আসিফ 100 টাকা পায়। কি করবে বলো তো? 80:100 করে দেবে। তাহলে অনুপাত দেখবে 0 0 কেটে যাচ্ছে, 4 4 দুগুণি 8 আর 5 দুগুণি 10, 4:5 আসছে, কিন্তু এখানে 5:4 আছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এখানে রাজু আর আসিফের তো মিলছে না, না মিললে এটা মিথ্যা হবে। ঠিক আছে, এটা এক দাগেরটা কি হবে? মিথ্যা কিন্তু তোমরা লিখবে। এবার চলে আসছি হচ্ছে 2 দাগেরটা। দেখো 2 দাগেরটা কি বলছে, এটা একদমই সোজা। পি ভ্যারিজাস কিউ যদি হয় তাহলে এটার যা চেঞ্জ হবে এটারও সেম চেঞ্জ হবে, কিন্তু দেখো ঘন এটাতে ঘনমূল করা হয়েছে আর এটাতে বর্গমূল করা হয়েছে, এটা বর্গমূল এটা ঘনমূল, তাই এটা মিথ্যা হবে। চেঞ্জ হলে দুটোতেই সেম সেম চেঞ্জ হবে, না হলে হবে না। ঠিক আছে, 3 দাগেরটায় আমরা চলে আসছি। 3 দাগেরটা কি বলছে, স্পর্শক মাত্রই বক্রকে একটি মাত্র বিন্দুতে স্পর্শ করে, এটা একদমই সত্য। ঠিক আছে, এই যে কোনো দেখবে বৃত্তকে একটা বিন্দুতেই কিন্তু ছেদ করে। ঠিক আছে, স্পর্শ করে, ছেদ করে না, স্পর্শ করে, তো এটা কিন্তু সত্য হবে। নেক্সট আমরা 4 দাগেরটায় চলে আসছি। 4 দাগেরটায় কি বলছে যে সাইন থিটা প্লাস কস থিটার মান 1-এর থেকে কি বড় হবে? এটা 1-এর থেকে বড় হবে, এটা আমি বহুবার প্রমাণ করেছি। এটা এবিটিএ তেও রয়েছে, ডাব্লিউবিএইচ এতেও রয়েছে। তোমরা জাস্ট করে দেখবে সাইন 30° আর প্লাস দিয়ে কস 30°, এটা করে দেখবে, করে দেখলে হয়ে যাবে হাফ প্লাস 1/√3/2, এটা করে দেখবে 1+√3/2। ঠিক আছে, এটা অবভিয়াসলি কিন্তু 1-এর থেকে বড়, তাই এই কারণের জন্য এটা আমরা কিন্তু সত্য লিখব। ঠিক আছে, এই কারণের জন্য এটা আমরা কি লিখবো? সত্য লিখবো। এটা করে দেখবে, করে দেখলে বুঝতে পারবে এটার অ্যান্সার কিন্তু তোমার 2.732 আসছে। যদি √3 মান বসিয়ে দাও তাহলে এটা আসবে, এবং 1-এর থেকে অবভিয়াসলি এটা বড় হবে। ঠিক আছে, চলে আসছি আমরা, দেখো পরেরটায় 5 দাগেরটা বলছে। 5 দাগেরটা দেখো, একটি অর্ধগোলকের ব্যাস ও সমতলের পরিধির দৈর্ঘ্যের অনুপাত কি? এটা এটা দেখো, আমরা যদি ব্যাসটাকে ধরে নিই, ধরো ব্যাসটাকে আমরা ডি ধরলাম, তাহলে এর ব্যাসার্ধটা কত হবে বলো তো? d/2 হবে। তাহলে এর যে পরিধিটা, ঠিক আছে, সমতলের পরিধি, সেটা সূত্র হচ্ছে 2π d/2 হবে। 2 কেটে গেলে দেখো পাই ডি পড়ে থাকছে, তাহলে একটা d/πd, তার মানে 1/π অ্যান্সার আসছে, কিন্তু এখানে অ্যান্সার দিয়েছে 1/π+2, তার মানে এই কারণের জন্য এটা মিথ্যা হবে। ঠিক আছে, চলে আসছি আমরা 6 দাগেরটা। দেখো ঊর্ধ্বক্রমে সাজানো রয়েছে, মধ্যমা কি 7 আসছে? তাহলে এটা আমরা দেখে নিই, এটা 15, মধ্যমা 7 হলে এক্স এর মান কি 7? দেখো এটার সাথে এটা কেটে যাচ্ছে, এটার সাথে এটা কেটে যাচ্ছে, তার মানে এখানে 7+x/2 ইকুয়াল টু, আমরা যদি এখানে 7 লিখি তাহলে 7+x ইকুয়াল টু 7 দুগুণি 14, তাহলে এক্স এর ভ্যালু 14 থেকে 7 বাদ দিলে 7ই আসছে, তাই এই কারণের জন্য এটাকে আমরা কি লিখতে পারি? সত্য লিখতে পারি। ঠিক আছে, তার মানে এটা সত্য হবে। তাহলে সত্য মিথ্যাগুলো করে ফেললাম। চলে আসছি আমরা 4 দাগের 1-এরটা। দেখো সুদের পর্ব 1 বছর হিসেবে কোনো মূলধন 3 বছরে চক্রবৃদ্ধিতে 8 গুণ হয়েছে, সুদের হার নির্ণয় করতে হবে। দেখো আমরা কি করব, 8p ইকুয়াল টু p ইন্টু 1+r/100^3। ঠিক আছে, তাহলে পিপি কেটে যাচ্ছে, 8 মানে আমরা জানি 2 এর কিউব হয়, তাহলে 1+r/100, আর এটা কিউব হবে, তাহলে 2 সমান সমান আমরা 1+r/100 পেলাম। 2 থেকে 1 বাদ দিলে 1 হয়, তাহলে 1 সমান সমান r/100, তাহলে r এর ভ্যালু আমরা পেলাম 100%। ঠিক আছে, এটাই কিন্তু অ্যান্সার তোমরা করবে। তাহলে r এর ভ্যালুটা আমরা পেলাম কত? 100%। চলো নেক্সট আমরা করি, দেখি নেক্সট রেটটা কি বলছে, দেখে নাও। নেক্সট অঙ্ক অর্থাৎ 2 দাগেরটা কি বলছে, বলছে যে মার্গারেট ও জন 1800 টাকা আর 10,000 টাকা। দেখো এখানে কিন্তু একটা মিস্টেক আছে, 1800 টাকা হতে পারে না। ঠিক আছে, কারণ একজন এত কম আর এই যে একজন এত বেশি, মানে অনেকটা ডিফারেন্স। আমরা এটাকে 18,000 ধরে করব। ঠিক আছে, এটাকে কিন্তু আরেকটা শূন্য তোমরা দিয়ে দেবে। 1800 ধরেও করতে পারো, কিন্তু অ্যান্সারটা একটা উদ্ভট টাইপের আসবে। ঠিক আছে, করতে পারো, অসুবিধা নেই। যদি পরীক্ষার হলে 1800 দিয়ে থাকে তাহলে অবশ্যই 1800 দিয়েই করবে,
কিন্তু এতটা হিউজ ডিস্টেন্স তো দেখেই বোঝা যাচ্ছে যে এটা প্রিন্টিং মিস্টেক আছে, তাই আমি এটা 18,000 করে দিলাম। তো 18,000 টাকা। তারপরে এখানে কি বলেছে দেখো, কত মাসের জন্য, তার মানে আমরা এটা করব হচ্ছে এক্স মাসের জন্য, আর ইকুয়াল টু 10,000 টাকা এটা বলে দিয়েছে 9 মাসের জন্য। তাহলে এক্স এর ভ্যালু কি করব, 10,000 ইন্টু 9 বাই দিয়ে 18,000। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করব, 0 0 0 0 আরেকটা 0 কেটে দিলাম, 9 দিয়ে 2 কে যাচ্ছে আর 2 দিয়ে 10 কে যাচ্ছে, মানে 5 মাস। তাহলে এক্স এর ভ্যালু আমরা পেলাম কত মাস, 5 মাস পর। ঠিক আছে, তাহলে 5 মাস খাটাতে হবে। এবার যদি তুমি বলো যে 1800 ধরে করলে কি হবে, 1800 ধরে করলে দেখবে 50 মাস হয়ে যাবে। ঠিক আছে, 1800 ধরে যদি করো তাহলে দেখবে অ্যান্সার 50 মাস বেরোবে, একটা শূন্য এক্সট্রা বেরোবে, তাই আমি ওটা ধরে করলাম না, কারণ এটা একটা অদ্ভুত টাইপের, 50 মাস মানে অনেকটাই। এবার দেখো আমরা চলে আসছি হচ্ছে পরেরটায়, 3 দাগেরটা কি বলছে, বলছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1/4। তো আমি অঙ্কটা টুকে নিলাম, এটা একদমই একটা পাতি অঙ্ক। দেখো লসাগু 4 করলে কি হবে, ফোর এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়াল টু 0, এটা সূত্র পড়ছে 2x মাইনাস 1 এর হোল স্কোয়ারের। তাহলে আমরা 2x মাইনাস 1 ইকুয়াল টু 0 লিখতে পারি, তাহলে 2x এর ভ্যালু ইকুয়াল টু 1 আর x এর ভ্যালু হচ্ছে হাফ। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখতে পারি কত, x এর ভ্যালু হচ্ছে হাফ হবে। ঠিক আছে, চলো নেক্সট আমরা 3-এর পরে চলে যাবো হচ্ছে 4-এরটায়। দেখো 4-এর প্রশ্নটা বলছে a ভ্যারিজাস 1/c, তাহলে a সমান সমান k1c লিখতে পারি। আবার এখানে আরেকটা জিনিস রয়েছে যে c ভ্যারিজাস 1/b, তাহলে c সমান সমান k2/b লিখতে পারি। এবার a ইকুয়াল টু k1/c এর মান বসিয়ে দিলাম k2/b, তাহলে বিটা দেখো ওপরে উঠে যাবে k1/k2 ইন্টু বি। তো আমরা এটাকে ভ্যারিজাস বলতে পারি এবং এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, তাই আমরা এটাকে প্রমাণিত লিখলাম এ ভ্যারিজাস বি। চলে আসছি আমরা পরেরটায়। দেখো পরের অঙ্কটা কি বলছে, 5 দাগেরটা বলছে দুটি সদৃশ্যকোণী ত্রিভুজের ক্ষেত্রফল যথাক্রমে 121 বর্গ সেমি এবং 64 বর্গ সেমি। যদি প্রথম ত্রিভুজের মধ্যমার দৈর্ঘ্য 12.1 সেমি হয় তবে অপর মধ্যমার দৈর্ঘ্য কত। এখানে কিন্তু একটা সূত্র মনে রাখবে, ত্রিভুজের ক্ষেত্রফলের যে অনুপাতটা, ঠিক আছে, ক্ষেত্রফলের যে অনুপাতটা সেটা বর্গমূলের সাথে সমান হয়। কিসের বর্গমূল, বাহুর বর্গমূল। ঠিক আছে, তো বাহুর ক্ষেত্রফলের যে অনুপাতটা সেটাকে কি করে বর্গমূল করে দিলে তাহলে আমরা বাহুর অনুপাত পাবো। ঠিক আছে, বাহুর অনুপাত, এটা কিন্তু সূত্র মনে রাখবে। তাহলে বাহুর অনুপাত করতে গেলে কি করতে হবে, ক্ষেত্রফলের অনুপাতটার বর্গমূল করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত বের করতে পারি। তাহলে বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত, তাহলে আমরা এটা কি করে বের করতে পারি, √121 ইস্টু দিয়ে √64, তাহলে এটা 11:8 বেরোবে। আমরা এটা অনুপাত করে নিলাম 11:8। ঠিক আছে, এবার একটা জিনিস মনে রাখবে, বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত এবং মধ্যমার যে অনুপাত, অনুরূপ যে মধ্যমাগুলো রয়েছে তার অনুপাত সমান হয়। তাহলে আমরা লিখতে পারি 11/8 একটাতে, আর একটাতে দিয়েছে 12.1 আর একটাতে কিছু দেয়নি, তার মানে আমরা x ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এটাকে যদি সমাধান করো তাহলে 11x ইকুয়াল টু 12.1 ইন্টু 8, তাহলে আমরা x সমান সমান লিখতে পারি 12.1 গুণ 8 বাই দিয়ে 11 দিয়ে 121কে কাটলে 1.1 হয় আর গুণ 8 রয়েছে, তাহলে অ্যান্সার দেখবে 8.8 আসছে। ঠিক আছে, এটা কিন্তু আসবে 8.8 সেন্টিমিটার, এটা বসিয়ে দেবে। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইউনিক টাইপের একটা অঙ্ক, ভালো করে এটা প্র্যাকটিস করবে। এবার আমরা চলে আসছি হচ্ছে দেখো পরেরটা মানে হচ্ছে 6 দাগেরটা, বলছে একটি
সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য 2a সেমি হলে তার অন্তর্বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? এটাকে দুটো ভাবে করা যায়, একটা বড় করে অনেকটাই বড় করে করা যায়, আর একটা শর্টকাট সূত্রে ফেলা যায়। তা আমরা শর্টকাটের সূত্রটা ফেলবো। ব্যাসার্ধ বের করার সূত্র হচ্ছে a√3/6, মানে বাহু √3/6। এবার বাহুটা তো এখানে 2a বলেছে, তাহলে 2a√3/6, 2 দিয়ে 6কে কাটাকুটি করলে 3 হয়, তাহলে a√3 আর এটা হয়ে যাবে 3 গুণ √3 গুণ √3, কারণ 3কে ভাঙলে এটা হয়, তাহলে একটা করে √3 কেটে দাও, তাহলে a/√3 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে আর এর ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম a√3 সেন্টিমিটার। এটা কিন্তু সূত্র লিখেছি, এইটা যে আমি হাইলাইট করছি এটা কিন্তু সূত্র, ঠিক আছে। এটা কিন্তু এ মানে হচ্ছে একটি বাহুর দৈর্ঘ্য, আর এখানে একটি বাহুর দৈর্ঘ্য কিন্তু 2a সেন্টিমিটার বলে দিয়েছিল। ঠিক আছে, চলে আসছি আমরা, দেখো সাতেরটায় বলছে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কত। তো এটা একদমই সোজা, সমদ্বিবাহু মানে হচ্ছে এটাও এক্স এটাও এক্স, তাহলে অতিভুজের দৈর্ঘ্য কি হবে x² + x², তাহলে এটা হয়ে যাবে 2x², মানে হচ্ছে x√2, তাহলে x=x=x√2, তাহলে 1:1:√2 হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার। ঠিক আছে, একটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি যে যে কোনো সমকোণী ত্রিভুজের তার বাহুগুলোর যে অনুপাত, তার কোণগুলোর অনুপাতও কিন্তু সেম হয়। ঠিক আছে, বাহুগুলোর যা অনুপাত হয় কোণগুলোর অনুপাত সেম হয়, মানে এটাই কোণেরও অনুপাতও হবে 1:1:√2। ঠিক আছে, তো এবার আসবো হচ্ছে আটেরটা করার আগে তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা একটু লাইক করে দিও তোমাদের যদি ভালো লেগে থাকে। ঠিক আছে, লাইক করলে আমার মোটিভেশন আমার আরও বেড়ে যায়, তাড়াতাড়ি সলভ করতে ইচ্ছা করে, তাই একটু লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ঠিক আছে, আর কোন স্কুল থেকে দেখছো অবশ্যই স্কুলের নাম আমাকে কমেন্ট করে জানাবে যে কোন স্কুল থেকে তোমরা দেখছো এই ভিডিওটা। চলে আসছি আমরা, দেখো 8 দাগেরটায়। 8 দাগেরটা কি বলছে দেখো, 8 দাগের অঙ্কটা বলছে tan 2x আর tan 2y = 1। তাহলে আমরা tan 2x = 1/tan 2y লিখতে পারি। তাহলে tan 2x = এটা হয়ে যাবে cot 2y, তাহলে tan 2x পূরক কোণ অনুযায়ী এটা হয়ে যাবে tan 90° - 2y, tan কেটে গেলে 2x + 2y = 90° হবে। তাহলে x + y এর ভ্যালু কত হবে 45°, কারণ 2 কমন নিয়ে ভাগ করে দিয়েছি। এবার দেখো অঙ্কটা বলেছে sec x + y এর ভ্যালু বের করতে। তো আমরা জানি sec 45°, আর sec 45 এর মান আমরা জানি শুধু √2 হয়। ঠিক আছে, sec 45°-র মান শুধু √2 হয়। ঠিক আছে, এইভাবে কিন্তু 8 দাগের অঙ্কটা তোমাদের করতে হবে। চলে আসছে 8-এর পরে হচ্ছে 9 দাগেরটা, দেখো ভালো করে। 9 দাগেরটা বলছে এবিসি ত্রিভুজ রয়েছে এবং এখানে একটা কোণ 90° বলে দিয়েছে, মানে এ কোণটা, তাহলে এটা বি দিলাম, এটা সি দিলাম। অঙ্কে বলেছে সাইন বি প্লাস সাইন সির মান বের করতে। দেখো বির সাপেক্ষে লম্বটা হচ্ছে এসি বাই সিবি, আর এটার সি এর সাপেক্ষে লম্ব হচ্ছে এবি বাই সিবি, তাহলে সিবি লসাগু যাচ্ছে, পড়ে থাকছে এসি প্লাস এবি। এবার দেখো এসি প্লাস এবির মান বলে দিয়েছে 6, আর সিবির যে মানটা সেটা বলে দিয়েছে 2√5, তাহলে এটা কাটাকুটি করো 3/√5 সেন্টিমিটার। ঠিক আছে, সেন্টিমিটার কেন, সরি, এটা অ্যান্সার। ঠিক আছে, 3/√5 হবে এটার অ্যান্সার, 3/√5। চলে আসছি আমরা পরেরটায়। দেখো পরেরটা আমরা কিভাবে করব স্যার, পরেরটা অর্থাৎ 10 দাগেরটা বলছে 20 সেমি উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙের দৈর্ঘ্যের লম্ব বরাবর যে কোনো একটি ছেদের ক্ষেত্রফল 300 বর্গ সেমি হলেই চোঙটির আয়তন কত হবে। দেখো এক্সেরটা, এটা যে ছেদ মানে যে কাটা হচ্ছে, লম্ব বরাবর কাটলে এই যে ছেদের যে ক্ষেত্রফলটা সেটা একটা বৃত্ত হবে, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πr² = 300। ঠিক আছে, তাহলে πr² = 300 যদি হয় তাহলে আমাদের সূত্র হচ্ছে πr²h, তাই তো চোঙের আয়তনের সূত্র।
তাহলে পাই আর স্কোয়ার হচ্ছে 300 আর এইচ এর ভ্যালু কিন্তু দিয়ে দিয়েছে 20, তাহলে 300 আর 20 মানে হচ্ছে 6000 ঘন সেমি। ঠিক আছে, 6000 ঘন সেমি, এটা হচ্ছে অঙ্কটার অ্যান্সার। 11 দাগে আমরা চলে আসছি। 11 দাগেরটা বলছে 14 সেমি ব্যাসের একটি ঢাকনাযুক্ত অর্ধগোলাকার পাত্র তৈরি করতে কতটা ধাতব পাত লাগবে। এটার সিম্পল সূত্র তোমরা জানো, পাই 3 পাই আর স্কোয়ার, তার মানে 3 লিখবে, 22/7 লিখবে, আর আর এর ভ্যালু হচ্ছে 14/2 তার হোল স্কোয়ার। তাহলে 3 গুণ 22/7 ইন্টু 14 মানে হচ্ছে 7 গুণ 7, একটা করে 7 কেটে গেল, এটা 3 দুগুণি 6, 66কে 7 দিয়ে করলে 6 7 42, 6 7 42, 43, 44, 45, 46, মানে এতটা বেরোবে। ঠিক আছে, 446 বর্গ সেমি বেরোবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে, 3 পাই আর স্কোয়ার এতটা মানে 462 বর্গ সেমি ধাতব পাত লাগবে, এটা উত্তরে কিন্তু তোমরা লিখে দেবে। চলে আসছি আজকের দেখো লাস্ট অঙ্কটায়। আমরা লাস্ট অঙ্কটা দেখো কি বলছে। লাস্ট অঙ্কটা বলছে 12 দাগেরটা, বলছে একটি পরিসংখ্যা বিভাজনে যৌগিক গড় আর মধ্যমা বলে দিয়েছে, সংখ্যাগুরু মান আমাদেরকে বের করতে হবে। তাহলে সংখ্যাগুরু মান বের করার সব থেকে সহজ টেকনিক হচ্ছে 3 গুণ মধ্যমা মাইনাস দিয়ে 2 গুণ গড়। ঠিক আছে, তাহলে 3 গুণ মধ্যমা মানে আমরা জানি 30, 3 গুণ 30, আর 2 গুণ হচ্ছে 32.5, 3 30 সেখানে 90, আর 32 দুগুণি 64, আর একে 65, তাহলে 5 5 এখানে 10 হলো 6, 6 একে 7, 7 8 9 মানে 25 হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই অঙ্কটার অ্যান্সার আমরা কত পেলাম, 25 পেলাম। এইভাবে কিন্তু তোমাদের অঙ্কগুলো সমাধান করতে হবে। তো এটা পুরো আমি শেষ করে দিলাম আজকে। WBTA সেট 2 আমি করিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশান অন করে রেখো। এবং শেষে একটা কথা বলে রাখছি, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু করা রয়েছে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেটা ক্লিক করলে কিন্তু হোয়াটসঅ্যাপে জয়েন হতে পারবে। সেখানে যে কোনো অঙ্কের ডাউট নিয়ে কিন্তু আলোচনা করা হয়, তো সেটা কিন্তু তাড়াতাড়ি জয়েন করে নাও। ঠিক আছে, আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাও জয়েন করে রাখবে, কারণ সেখানে সমস্ত ক্লাসের আপডেট দেওয়া হয়। আরেকটা বড় আপডেট আমি তোমাদেরকে বলে দিই, আমি রেগুলার কিন্তু লাইভ ক্লাসে এসে বড় প্রশ্নগুলো সমাধান করাচ্ছি চ্যাপ্টার ওয়াইজ এবং টেস্ট পেপার থেকে। তো অনেকে আমাকে কমেন্ট করো যে স্যার টেস্ট পেপারের বড় প্রশ্নগুলো কেন করাচ্ছেন না। তাদেরকে একটাই উত্তর দেব, তারা লাইভে এসে কিন্তু লাইভ ক্লাসগুলো করো, সমস্ত বড় প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আমি প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে এবং সেট নাম্বার বা পেজ নম্বর টেস্ট পেপারের কোন জায়গাটায় রয়েছে সেটা মেনশন করে কিন্তু অঙ্ক করাচ্ছি। তো তোমরা করো। প্রত্যেক দিন কিন্তু রাত 9টা থেকে আমি লাইভে আসছি এবং সেখানেই বড় অঙ্কগুলো সমাধান করে দিচ্ছি। তো আজকের মতন এতটাই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।